আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাহিন কম্পিউটার কিন্ডারগার্টেন পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গত ক্লাসে তোমাদেরকে যে পড়াগুলো দিয়েছিলাম তোমরা আশা করি সুন্দর করে কমপ্লিট করেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। সৃজনশীল প্রশ্ন কবিতাংশ থেকে তোমাদেরকে একটা কবিতাংশ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। সেটা দেখে দেখে তোমরা সুন্দর করে পড়বা এবং সেখান থেকে প্রশ্নগুলোর উত্তর দিবা। ঠিক আছে? তো গল্প থেকে সবসময় দেখবা অনুচ্ছেদ করা হয়, আর কবিতা থেকে সবসময় কবিতাংশ করা হবে এরকম, বা কবিতা থেকে তোমাদেরকে অনুচ্ছেদও করতে পারে, এটা কোনো সমস্যা না, যে কোনোভাবে করতে পারে। আমি তোমাদেরকে সবচেয়ে কবিতাংশ দিয়ে এটা তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নেই। প্রশ্নটা হচ্ছে এরকম: শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেন স্কুল অনলাইন ক্লাস, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। নিচের অনুচ্ছেদটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এবার আমরা কবিতাংশটুকু পড়ব। চলো। বেড়াগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর তর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলুয়ার ঝনঝনিয়ে বাজে। তো এরকম একটা কবিতাংশ থাকবে। আর যদি এটা গল্প হতো তাহলে এটার উপর একটা অনুচ্ছেদ থাকতো বা গল্পাংশ থাকতো। এখানে যেমন কবিতাংশ, ওখানে গল্পাংশ থাকতে পারে, বা নিজের মতো করে অনুচ্ছেদ তৈরি করে দিতে পারে স্যারেরা। ঠিক আছে? আমিও চাইলে এই কবিতাংশটাকে আমরা একটা অনুচ্ছেদ আকারে দাঁড়া করতে পারতাম। ঠিক আছে? তো চলো, তারপরে এখান থেকে এই অনুচ্ছেদের ভিতর থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে। প্রথম প্রশ্নটা গল্পের বা কবিতার ভিতর থেকে থাকবে, তবে যে কোনো অংশ থেকে থাকতে পারে। তো আর দ্বিতীয় দুইটা প্রশ্ন সেটা অনুচ্ছেদের ভিতরেই থাকবে। যেমন ধরো, প্রথম প্রশ্নটি হচ্ছে বীর পুরুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বেয়ারাগুলো থরথর করে কেন কাঁপছে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে বীর পুরুষ মাকে কেন চুপ করে দেখতে বলেছেন। তো এই প্রশ্নগুলো উত্তর দিবা। আর 2 নাম্বার হচ্ছে তোমাদের জন্য রয়েছে একটি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বীর পুরুষ কবিতাটির মূল বক্তব্য লিখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি কমপ্লিট করে রাখবা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসিকে অনলাইন ক্লাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। দেখো, গত ক্লাসে আমরা ইউনিট 38 এর সিন প্যাসেজ পড়েছি, তাই না? আজকে আমরা ইউনিট 39 পড়ব। কি পড়ব? ইউনিট 39। দেখো, ইউনিট 39 এ আমাদের হেডিংটা হচ্ছে অকুপেশন। এটার উচ্চারণটা হচ্ছে অকুপেশন। অকুপেশন অর্থ হচ্ছে পেশা। অকুপেশন অর্থ কি? পেশা। এখন তোমরা নিশ্চয়ই পেশা কি বুঝো? পেশা হচ্ছে যার যেটা কাজ, অর্থাৎ যে যেই কাজগুলো করে থাকে। যেমন ধরো, অ্যাজ এ টিচার, আই এম এ টিচার, ওকে। আমি একজন শিক্ষক, এন্ড পাশাপাশি আই এম এ স্টুডেন্ট। অবশ্যই আমার প্রথম পরিচয় হচ্ছে আই এম এ স্টুডেন্ট এন্ড দেন আই এম এ টিচার। তো এটা হচ্ছে টিচারটা আর স্টুডেন্ট, এগুলো হচ্ছে আমার পেশা। তো অকুপেশন অর্থ কি? সবাই একটু ওয়ার্ড মিনিং গুলো দেখো, আমি লিখছি, তোমরা সবাই পারো, এগুলো জানি, তোমরা বড় হয়েছো, সবাই ওয়ার্ড মিনিং খুব ভালো করে পারো। তারপরও আরেকটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? অকুপেশন অর্থ পেশা। এখন মনে হচ্ছে না যে ম্যাম এখানে আপনি অকুপেশন লিখেছেন আর এখানে তো অকুপেশনস, ওয়াই? তাই না? প্রশ্ন হতেই পারে যেটা কেন। কারণ হচ্ছে এখানে তোমার বইয়ে যে অকুপেশন গুলো দিয়েছে, কারণ পেশা তো একটা হতে পারে না। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টেইলর, কেউ ফার্মার, কেউ পোস্টম্যান, কেউ টিচার। তো এক একজন এক এক পেশায়, অনেকগুলো পেশা রয়েছে। তো তোমার বইয়ে এখানে যে পেশাগুলোর কথা, অনেকগুলো কথা বলেছে, এর জন্য এখানে আমি এস দিয়েছি কি প্লুরাল ফর্ম। তাই বুঝতে পেরেছো? এবারে আসো, অকুপেশন অর্থ হচ্ছে পেশা। তো চলো সবাই তোমার বোর্ড বইটি বের করো 78 নাম্বার পেজে। 78 নাম্বার পেজে এই নাম্বার দেওয়া আছে লুক এন্ড ম্যাচ। দেখো এবং মিল করো। ম্যাচ অর্থ কি?
মিল করো, ম্যাচ অর্থ মিল করো, এগুলো আমরা পারি, এগুলো আমরা যেগুলো কঠিন আমি সেগুলো তোমাদেরকে লিখে দেবো, ঠিক আছে? রাইট অ্যান্ড কারেক্ট ওয়ার্ড, লিখো এবং লিখো সঠিক শব্দগুলো। সঠিক শব্দগুলো কি লিখো। দেখো এখানে বক্স রয়েছে, বক্সের মধ্যে 6টি শব্দ দেওয়া রয়েছে, 6টি ওয়ার্ড এখানে কি দেওয়া হয়েছে, তাই না? তো দেখো ফার্মার অর্থ হচ্ছে কৃষক, আমরা সবাই জানি। তারপর হচ্ছে পোস্টম্যান, পোস্টম্যান অর্থ হচ্ছে ডাকপিয়ন, অর্থাৎ ডাকপিয়ন মানে হচ্ছে যে চিঠি বিলি করে বেড়ায়, বুঝতে পেরেছো? তো আগে আমাদের, এখন তো ফোন এসেছে, ফোনের মাধ্যম বের হয়েছে বা বিভিন্ন নেট উন্নত হয়েছে, বিশ্ব অনেক উন্নত হয়েছে, হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু আগে ছিল হচ্ছে যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। যোগাযোগের প্রথম মাধ্যম কি ছিল? চিঠি ছিল। তো চিঠি তো এমনি এমনি চলে যেত না, চিঠির তো পাখনা নেই যে পাখনা গজিয়ে গজিয়ে চলে যাবে। কিংবা পায়রাতে, আগে মানুষ কি করতো, পায়রাতেও তোমার চিঠি বেঁধে দিত পায়রার পায়ে, চিঠি গিয়ে যেন পৌঁছে দেয়। তো এটার কিন্তু কোনো সিওরিটি ছিল না যে আদৌ কি তার কাছে পৌঁছবে কিনা। তো তার জন্য পোস্টম্যানের দরকার ছিল, অর্থাৎ ডাকপিয়ন, অর্থাৎ যিনি চিঠি বিলি করে বেড়ায়, অর্থাৎ আমার চিঠিটা যাকে আমি পাঠাবো তাকে কাছে যেন পৌঁছে, তার কাছে যে পৌঁছে দেয় তাকে আমরা বলি হচ্ছে পোস্টম্যান, বুঝতে পেরেছো? এবার আসছে ফটোগ্রাফার। ফটোগ্রাফার অর্থ হচ্ছে চিত্রগ্রাহক, অর্থাৎ যিনি ফটোগ্রাফি করে, যিনি ছবি তোলা, যার পেশা হচ্ছে ছবি তোলা। আছে না অনেকে, আছে তো, তো ওনাকে বাংলায় বলে হচ্ছে চিত্রগ্রাহক। তারপর হচ্ছে ডক্টর, ডক্টর অর্থ হচ্ছে ডাক্তার, আমরা সবাই জানি। সিঙ্গার, সিঙ্গার অর্থ হচ্ছে কে, গায়িকা বা গায়ক। সিঙ্গার অর্থ গায়িকা বা গায়ক। আমাদের কিন্তু ক্লাস 4 এ অনেকেই ভালো গান জানতো, তাই না? অনেকেই খুব ভালো জানতো। তো তোমাদের সেই গানগুলো খুব মিস করি, সত্যি খুব মিস করি। তো নিশ্চয়ই আবারও খুব শীঘ্রই আমাদের দেখা হবে, আমরা খুব মজা করব এবং তোমাদের যে এই লকডাউনটা কিভাবে কেটেছে সেটাও জানতে চাইবো, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে ড্রাইভার। ড্রাইভার অর্থ হচ্ছে চালক, ড্রাইভার অর্থ চালক। তো দেখো এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোতে কার নাম কোথায় বসাবো এই জন্য এখানে ওয়ার্ডগুলো দিয়েছে। প্রথমে দেখো মেয়েটি গান গাইছে, আমরা দেখতে পাচ্ছি তার সামনে মাইক, তো এরকম ভাবে থাকলে তো কেউ সবাই নরমালি গান গায়, তাই না? তো এখানে হবে হচ্ছে সিঙ্গার। তারপরে দেখো ফার্মার, ফার্মারের মাথায় এরকম একটা ক্যাপ থাকে, দেখেছো? বাস্তবে দেখেছো কখনো? এরকম একটা বাঁশের তৈরি ক্যাপ থাকে। তো এটা কেন থাকে? রোদ বৃষ্টি হলে তাদেরকে রক্ষা করে এখান থেকে, ঠিক আছে? আগে মানুষ ছাদ, আর কৃষক তো কাজ করবে না, ছাতা ধরবে। তো এটা হবে ফার্মার। তারপরে দেখো ড্রাইভিং এর দেখতে পাচ্ছি আমরা, পরের ছেলেটি ড্রাইভ করছে, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে কি ড্রাইভার। তারপরে ছবি তুলছে দেখতে পাচ্ছি, দ্য ফটোগ্রাফার। তারপর হচ্ছে চিঠি বিলি করে, ওর পোশাক দেখে কিন্তু আমরা চিনতে পারি, তাই না? তো এটা হচ্ছে কি পোস্টম্যান। তারপর হচ্ছে ডক্টর। তো এইভাবে আমরা বসালাম। তো তোমরা সবাই বুঝতে পারো, এটা নিজে নিজে পড়লেও বুঝতে পারবে। তারপর দেখো বি নাম্বার, আনসার দ্য কোয়েশ্চেনস, প্রশ্নগুলো উত্তর দাও। দেখো এখানে 6টি প্রশ্ন রয়েছে। হু গ্রোস ফুড, কে খাদ্য জন্মায়? কে জন্মায়? ফার্মার। তাহলে এখানে শুধু হোর জায়গায় আনসারগুলো দিয়ে দিবে, বাকি সব ঠিক থাকবে, হোর জায়গায় আনসারটা দিয়ে দিবে যে হো গ্রোস ফার্মার। তো দেখিয়ে দিচ্ছি তাহলে সহজ হবে। হো গ্রোস ফার্মার। তো এখানে শুধু আনসারটা দিয়ে দিবে ফার্মার, সরি হো গ্রোস ফুড। ফার্মার বলছি তো উত্তরে চলে আসছে ফার্মার, অর্থাৎ হোর জায়গায় শুধু এতটুকু বসাবে, বাকি সবটা ঠিক থাকবে। যারা মনে থাকবে না তারা এভাবে লিখবে, আর এভাবে লিখলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে 6টি প্রশ্ন সবাই খুব ভালো করে পড়বে। দেখো 2 নম্বরে রয়েছে হু হেল্পস সিক পিপল, কে অসুস্থ মানুষকে সাহায্য করে? কে করে? ডাক্তার, তাই না? সিক অর্থ হচ্ছে কি অসুস্থ, সিক অর্থ অসুস্থ, উইক অর্থ দুর্বল, সিক অর্থ অসুস্থ। তারপরে দেখো হু ব্রিংস লেটার্স টু পিপল, কারা লোকজনের কাছে বা কে লোকজনের কাছে চিঠি বিলি করে বেড়ায়? তাহলে এখানে হবে পোস্টম্যান। 4 নাম্বার হু টেক্স ফটোস, কে চিঠি নেয় বা কে চিঠি ফটোস অর্থাৎ ছবি, তাহলে কে ছবি তোলে? 5 নাম্বার হচ্ছে হু ড্রাইভস এ কার অর এ বাস, কে বাস চালায় অথবা গাড়ি চালায়? হু সিং সংস, কে গান গায়? সিঙ্গার সিংস সংস, ঠিক আছে? এভাবে সুন্দর করে আনসারগুলো করবে। তারপর দেখো সি নাম্বার পেয়ার ওয়ার্ড, পয়েন্ট টু এ পিকচার ইন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ তে যেগুলো রয়েছে এগুলো পয়েন্ট করো। সে দ্য নেম অফ দ্য অকুপেশন, পেশার নামগুলো বলো, ঠিক আছে?
তারপরে পৃষ্ঠায় আসো 79 নাম্বার পেজে। 79 নাম্বার পেজে রয়েছে আবার সেম ভাবে এই যে এই পৃষ্ঠায় যেগুলো রয়েছে না, যেভাবে রয়েছিল না, এখানেও কি এভাবেই রয়েছে। দেখো এখানে আর কিছু রয়েছে, লুক এন্ড ম্যাচ, দেখো এবং মিল করো, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, শব্দগুলো সঠিক শব্দগুলো লিখো। ক্লিনার অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। তারপর আছে হচ্ছে বোটম্যান, বোটম্যান অর্থ হচ্ছে মাঝি। টিচার শিক্ষক অথবা শিক্ষিকা। নার্স সেবক অথবা সেবিকা। ডেন্টিস্ট দন্ত চিকিৎসক অর্থাৎ দাঁতের চিকিৎসক, ঠিক আছে, দাঁত নিয়ে যিনি চিকিৎসা করে। তারপর হচ্ছে টেইলর, টেইলর অর্থ হচ্ছে দর্জি। দর্জিকে আমরা সবাই চিনি, আমাদের কাপড় সেলাই করে, জামা কাপড় যিনি সেলাই করে তাকে আমরা দর্জি বলি। তো সেম ভাবে এখানে এই ওয়ার্ডগুলো ছবি দেখে দেখে এখানে বসাবে, বুঝতে পেরেছো? তারপরে আসো বি নাম্বারে, রিড এন্ড ম্যাচ, দেখো পড়ো এবং মিল করো। রিড দ্য কমপ্লেক্স সেন্টেন্সেস ইন ইওর এক্সারসাইজ বুক। দেখো এখানে আমাদের মিলকরণ রয়েছে, ঠিক আছে, এটা দিয়েও কিন্তু আমাদের ম্যাচিং চলে আসতে পারে। মিলকরণ মানে তো ম্যাচিং, তাই না? তো এটা দিয়েও আমাদের ম্যাচিং চলে আসতে পারে, সবাই ম্যাচিংটা খুব ভালো করে পড়বে। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বারে আছে হচ্ছে এ বোটম্যান। এই বোটম্যান অর্থ হচ্ছে মাঝি। তাহলে দেখো এর সাথে মিলে হচ্ছে টেক্স পিপলস অ্যাক্রস এ রিভার, তাহলে মাঝির সাথে রিভার নদীর সম্পর্ক থাকে, তাই না? ধরো আমি সবটা জানলাম না, আমি শুধু রিভার অর্থ নদী জানি, তাহলে নদীর সাথে মাঝির সম্পর্ক থাকে, তাহলে এইভাবে আমরা মিলকরণ করে নেব, বুঝতে পেরেছো? তারপর এ টেইলর, এ টেইলর অর্থ হচ্ছে কি দর্জি, তাহলে সিওস এন্ড স্টিচ, স্টিচেস ক্লথস, ঠিক আছে। স্টিচ অর্থ হচ্ছে সেলাই করা, স্টিচ অর্থ সেলাই করা, স্টিচ অর্থ কি সেলাই করা, তো এইভাবে মিলকরণ করবে। এ ডেন্টিস্ট, ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক আমরা জেনেছি, তাহলে কি হবে টেকস কেয়ার অফ টিথ। তারপর হচ্ছে এ টিচার, শিক্ষক অথবা শিক্ষিকা, তাহলে হবে হচ্ছে হেল্পস আস টু লার্ন ইন এ স্কুল। এ ক্লিনার, এ ক্লিনার সাথে মিলবে হচ্ছে ওয়াশেস এন্ড ক্লিনস থিংস। এ নার্স, নার্স এর সাথে মিলবে হচ্ছে হেল্পস এ ডক্টর টেক কেয়ার অফ সিক পিপল, অর্থাৎ ডাক্তারকেও যে সাহায্য করে আবার অসুস্থ রোগীদেরকেও কি সেবা প্রদান করে থাকে, ঠিক আছে। তো এভাবে সবাই খুব ভালো করে মিলকরণ করবে। সিনেমা দেখো গ্রুপ ওয়ার্ক, যুগল কাজ, সরি হ্যাঁ দলগত কাজ। রাইট আদার্স অকুপেশন দ্যাট ইউ নো ইন ইংলিশ, অন্য কোনো পেশা সম্পর্কে যা তুমি জানো তা ইংলিশে লিখো, ঠিক আছে। তাহলে আজকে আমি যে তোমাদের সাথে ইউনিট 39 নিয়ে আলোচনা করেছি, সবাই নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো আমি আশা রাখবো। তো আজকে তোমাদের পড়া থাকবে হচ্ছে ইউনিট 39 সব শিখা, অর্থসহ সব শিখবে, এবং বইয়ের 78, 79 পেজ এর 2 নং ও স্কয়ার বইয়ের 179 পৃষ্ঠার 1, 2 নং HW বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু দেখো। এই যে 78 নম্বর পেজে বি নংটি রয়েছে, এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো সবাই হোমওয়ার্ক করবে। পাশাপাশি 79 নম্বর পেজের এই বি নংটা সবাই হোমওয়ার্ক করবে, অর্থাৎ ম্যাচিংটা হোমওয়ার্ক করবে। এবং তোমার স্কয়ার বইয়ের এই ইউনিটে দেখো 179 পৃষ্ঠায় কলাম এবং 2 নম্বরে রিঅ্যারেঞ্জ রয়েছে, এগুলো তোমরা সবাই হোমওয়ার্ক করবে, শিখবে এবং লিখবে, ঠিক আছে। তো আশা করি সবাই খুব ভালো করে ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সময় খুব ভালো কাটুক। আল্লাহ হাফেজ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সকলকে আজকের গণিত ক্লাসে। আজকে তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ, অর্থাৎ দ্বাদশ অধ্যায় উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। তো আজকের বেসিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আগামীকাল থেকে অঙ্ক যাব, অর্থাৎ আগামীকাল থেকে প্রয়োগে যাব। আজকে যে অংশগুলো নিয়ে আলোচনা করবো সেগুলোর বাস্তবিক প্রয়োগ আগামীকাল থেকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আসলে হেডলাইনটি নিয়ে আলোচনা করি। হেডলাইনটি হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। উপাত্ত সংগ্রহ
তো হেডলাইনটির একটি অংশ হচ্ছে উপাত্ত সংগ্রহ ও অপর অংশটি হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। তো এবং বিন্যস্তকরণটা পরে বলি, আগে উপাত্ত সংগ্রহকরণটা বলি। উপাত্ত সংগ্রহণ, তার আগে উপাত্ত কথাটি বলে নেই। উপাত্ত হচ্ছে যে কোনো ধরনের খবরাখবর বা তথ্য যদি সংখ্যায় লেখা হয় তাহলে সেটি উপাত্ত। যেমন আমি তোমাদেরকে বললাম যে আমি দেখে আসছি করিমগঞ্জে একটি ট্রাকের সাথে একটি বাস অ্যাক্সিডেন্ট করে 3 জন লোক মারা গেছে। তো এই 3 জনের লোকের তথ্য যদি সংখ্যায় লিখে বলি তাহলে সেটি উপাত্ত। অর্থাৎ সংখ্যাসূচক যে কোনো তথ্যই উপাত্ত। সংখ্যায় বলা হয় এরকম যে কোনো খবরাখবর বা তথ্যই উপাত্ত। তারপর আসে উপাত্ত সংগ্রহ। সংগ্রহ মানে হচ্ছে গ্রহণ করা বা কালেক্ট করা। তো উপাত্ত সংগ্রহ করা যায় দুটি উৎস থেকে, একটি হচ্ছে সরাসরি উৎস থেকে, আরেকটি হচ্ছে কোনো মাধ্যম দিয়ে। যেমন আমি সাকিব আল হাসান গত বছর মোট কত রান করেছে এই উপাত্তটি যদি জানতে চাই তাহলে সেটি আমি ইন্টারনেটে সার্চ দিলেই বের হয়ে যাবে। তো এই যে উপাত্তটা আমি সংগ্রহ করলাম সেটি হচ্ছে কোনো একটি মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের কানেকশন দিয়ে তারপর গুগল থেকে পেলাম। তাহলে এটি হলো এই উপাত্ত যেভাবে আমি সংগ্রহ করলাম, এই সংগ্রহটি হচ্ছে মাধ্যমিকভাবে, অর্থাৎ কোনো একটি মাধ্যমের সাহায্যে। আরেকটি হচ্ছে আজকে ক্রিকেট খেলা হবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে। আমি এখন পুরো খেলাটির ডিটেল সংগ্রহ করব, কে কত রান করে, কার নাম কি, কে কত ওভার বল করে কে কয়টা উইকেট পায়। আমি যদি সরাসরি এখান থেকে উপাত্তগুলো সংগ্রহ করি তাহলে সেটি হচ্ছে সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্ত। উপাত্তকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত হচ্ছে সরাসরি উপাত্তের আরেকটি নাম, অর্থাৎ কোনো উৎস থেকে যদি সরাসরি তথ্যটি সংগ্রহ করি, খবরটি সংগ্রহ করি, সেটি হচ্ছে প্রাথমিক উপাত্ত বা সরাসরি উপাত্ত। আর কোনো একটি মাধ্যমে যদি উপাত্ত সংগ্রহ করি সেটি হচ্ছে পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। তো উপাত্তর আরেকটি বিষয় হচ্ছে সরাসরি সংগ্রহিত উপাত্তের গ্রহণযোগ্যতা বিষয়, এটি সর্বদাই সত্য হবে। আর মাধ্যমিক উপাত্তের গ্রহণযোগ্যতা একটু কম। মাধ্যমিক উপাত্ত আমি টেলিভিশনের মাধ্যমে কোনো একটি খবর পাইলাম, এখানে ওরা একটু মিথ্যা বলতে পারে। পত্রিকার মাধ্যমে একটি নিউজ পাইলাম, এটি মিথ্যা কিছুটা বলতে পারে। আর আমি সরাসরি যা দেখলাম সেটি হচ্ছে সরাসরি উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। এটি গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ এটি নিজে দেখে ঠিক করেছে, মানে দেখে উপাত্তটি পেয়েছে। তাহলে উপাত্ত সংগ্রহ আমরা কিভাবে করি? দুটি উৎস থেকে, একটি হচ্ছে সরাসরি, আরেকটি হচ্ছে কি, দুটি উপায়, একটি হচ্ছে সরাসরি, আরেকটি হচ্ছে মাধ্যমিকভাবে বা পরোক্ষভাবে, অন্য কোনো মাধ্যমে বা পরের মাধ্যমে। আবার এই প্রত্যেক ধরনের উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যত বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ উপাত্তটি আমি নিজে নিজে সংগ্রহ করি আর কোনো মাধ্যম থেকে পাই না কেন, উপাত্তগুলো হয় এলোমেলো থাকবে অথবা সাজানো থাকবে। এলোমেলো থাকলে অবিন্যস্ত, আর সাজানো থাকলে বিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সেটি হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত ও প্রত্যক্ষ উপাত্ত, বা প্রত্যক্ষ উপাত্ত ও পরোক্ষ উপাত্ত, অথবা সরাসরি উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। এই প্রত্যেক ধরনের উপাত্তকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। তো তোমাদের জাস্ট উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত, এতটুকু রুলস শিখলে যথেষ্ট। আমি আরেকবার বলতেছি, উপাত্ত কয় প্রকার তোমরা জাস্ট দিয়ে দেবো, উপাত্ত দুই প্রকার, যথা বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। এর আগের যে অংশটা সেটা তোমাদেরকে প্রাইমারি লেভেলে না শিখলে হবে, হাই স্কুল লেভেলে শিখলে হবে। তো উপাত্ত প্রধানত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত কি এবং এটি কিভাবে সংগ্রহ করা হয় সেটা জানলাম। তারপর এই হেডলাইনটির পরবর্তী অংশটি হচ্ছে এবং বিন্যস্তকরণ, অর্থাৎ উপাত্ত যে পেলাম সেটা বিন্যস্তকরণ। আমি স্কুলের একটি এক্সাম্পল দিয়ে বলি, যেমন সাহিত্য কম্পিউটার কিন্ডারগার্টেনের গণিত বিষয়ে 30 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখানে 30টা দিতে পারবো না, 5-7টা দিই। যেমন কেউ পাইছে 82, কেউ পাইছে 77, কেউ পাইছে 99, কেউ পাইছে 98, কেউ 100,
হ্যাঁ, কেউ 42, কেউ 89, এখানে 1 2 3 4 5 6 7টা। অর্থাৎ তোমাদের শ্রেণীতে গণিত বিষয়ে প্রাপ্ত 7 জনের নাম্বার নিম্নরূপ এখানে দেওয়া আছে। এই উপাত্তগুলো অবিন্যস্ত। কিভাবে অবিন্যস্ত? এটি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কোনোভাবে সাজানো নয়। যদি কোনো উপাত্ত, যেমন গণিতের যে প্রাপ্ত নম্বরগুলো, এগুলো আমি সংখ্যায় লিখলাম, তাই এই তথ্যগুলো যদি আমি বলি যে মুখে যদি রেজাল্টটা বলি, তখন এটি হবে খবর বা তথ্য। আর এটি যদি সংখ্যায় লেখা হয়, সংখ্যায় প্রকাশ করা হয়, তখন এটি হয়ে যাবে উপাত্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ ফলাফলটা মুখে বললে অথবা এই খবরটা কোনোভাবে শুনলে না লিখে, সংখ্যায় না লিখে, তখন এটি থাকে তথ্য। আর এটি যদি সংখ্যায় লেখা হয়, হ্যাঁ, অথবা সংখ্যায় বলা হয়, তখন এটি হয়ে যায় উপাত্ত। তো এই উপাত্তগুলো যদি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো থাকে, মানে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে যদি সাজানো থাকে, তাহলে সেটি বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে সাজানো। আর যদি এটি সাজানো না থাকে, তাহলে সেটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত বা এলোমেলো উপাত্ত। তারপর এই উপাত্তগুলোর কাজ হচ্ছে উপাত্তগুলোকে সারণীবদ্ধ করতে হয়। একটি সারণী, এরকম একটি সারণী থাকে, তো সারণীবদ্ধ করতে হয়। এখানে শ্রেণী লিখতে হয়, ব্যবধান, তারপর এখানে টালি চিহ্ন, হ্যাঁ, তারপর এখানে সংখ্যা, হ্যাঁ, এরকম লিখতে হয়। তো লিখে উপাত্তগুলো সারণীবদ্ধ করতে হয়। এর প্রয়োগ আমি বলছি যে আগামী ক্লাসে দেখাবো। তারপর এই সারণী থেকে আবার স্তম্ভ লেখা অঙ্কন করা হয়, লেখচিত্র, আয়তলেখ অঙ্কন করা যায়। সারণীতে টেলি চিহ্ন দেওয়া হয়। তারপর সারণীতে শ্রেণী, কয়টি শ্রেণী নিব সেটা বের করতে হয়। এর ডিটেলস প্রয়োগ আমি আগামী ক্লাসে বলবো। তো আজকে এই উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ সম্পর্কে প্রাথমিক আলোচনা করা হয়েছে। তোমরা এই প্রাথমিক আলোচনার উপর ভিত্তি করে তোমরা বই থেকে আগামীকালকে পড়া হচ্ছে উপাত্ত কাকে বলে, উপাত্ত কত প্রকার ও কি কি, এটি বাড়ির কাজ হিসেবে থাকলো। আমি আরেকবার বলতেছি, উপাত্ত কাকে বলে, উপাত্ত কত প্রকার ও কি কি, কোন ধরনের উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি, কোন ধরনের উপাত্তের গ্রহণযোগ্যতা কম, এই 2-3টি প্রশ্নের উত্তর তোমরা লিখে পাঠিয়ে দেবা। আর হচ্ছে টোটাল মেইন বইয়ের উপাত্ত সংগ্রহকরণ অধ্যায়ের যে বাংলা কথাগুলো যেগুলো আছে, সেই কথাগুলো একটু রিডিং করবা। এই কথাগুলো রিডিং করে দাগদা দাদায় রিডিং করবা। কোনো শব্দের মিনিংস বা কোনো লাইন বা কোনো শব্দের অর্থ বা এটার সারমর্ম যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই যথাযথ নিয়মে নক করবা। তো আজকের পড়াটি মৌলিক বিষয়ের উপরেই সীমাবদ্ধ রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসটিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। আজকে আমি তোমাদের সাথে প্রাথমিক বিজ্ঞান ক্লাস নেব। তো সবাই তোমার প্রাথমিক বিজ্ঞান বইটি বের করো। তার আগে সবাই একটু দেখে নাও তোমার যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসে প্রথম সেমিস্টারে আমাদের বিজ্ঞানের অধ্যায় ছিল হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। আমরা আজকে পঞ্চম অধ্যায় পড়ব। পঞ্চম অধ্যায় পরে আমরা প্রথম সেমিস্টার সিলেবাস রিভিশন দেওয়াটা শেষ করে দেব। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সবাই তোমার প্রাথমিক বিজ্ঞান বইটি বের করো। প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হচ্ছে স্বাস্থ্যবিধি, তাই না? সবাই স্বাস্থ্যবিধি অধ্যায়টি বের করো। পেজ নাম্বার হচ্ছে 34। সবাই সবাই কলমটি হাতে নেবে। আমি যে লাইনগুলো বলবো সবাই খুব আন্ডারলাইন করবে সেই লাইনগুলো, আর খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে। দেখো, আমাদের আজকের টপিকস হচ্ছে স্বাস্থ্যবিধি। বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে স্বাস্থ্যবিধির উপর জোর দিতে বলা হয়েছে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, কিন্তু কোথাও আমাদের একটু গ্যাপ থেকে যায়। তো যার কারণে আমাদের আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। তো এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধির উপর জোর দিতে হবে, ঠিক আছে? সবাই চলো দেখি স্বাস্থ্যবিধিতে কি রয়েছে। সুস্থ জীবনযাপন। সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে হলে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। কি লিখেছে দেখো, সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। এই লাইনটা সবাই আন্ডারলাইন করবে।
এরপরে দেখো একটি প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তো তারপরে আছে সারসংক্ষেপে, সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এটাও আন্ডারলাইন করবে। সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় কোনটি? স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সুস্থ থাকার কিছু উপায় নিচে দেওয়া হলো। সুস্থ থাকার কিছু উপায় নিচে দেওয়া হলো। এখন এটা কিন্তু একটা প্রশ্ন আসে, সুস্থ থাকার তুমি সুস্থ থাকতে গেলে তোমার কি কি নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে তুমি শুধু সুষম খাদ্য গ্রহণ, যে হেডিংগুলো রয়েছে, তারপর হচ্ছে নিয়মিত শরীর চর্চা, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই 5টি হেডিং দিয়ে লিখে দিলেই তোমার হয়ে যাবে, বর্ণনা করে করার দরকার নেই। ঠিক আছে, তো চলো পড়ি। সুষম খাদ্য গ্রহণ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। প্রত্যেক খাবারেই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। ভালো স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানি হচ্ছে বিশুদ্ধ পানি, অর্থাৎ যে পানিতে কোনো ময়লা আবর্জনা থাকবে না। ঠিক আছে, তারপর আসো নিয়মিত শরীর চর্চা। পরের পৃষ্ঠায়, নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম। শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত। বিশ্রাম। ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ, যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এজন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দিতে হবে। এই লাইনটা সবাই আন্ডারলাইন করো, যে সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দিতে হবে। এখন যদি প্রশ্ন করা হয় যে কেন গুরুত্ব দিতে হবে, তখন কিন্তু তুমি তোমার নিজের মতো করে লিখবে এবং অবশ্যই সেটা বইয়ের আলোকে। তারপরে আসা হচ্ছে পরের পৃষ্ঠায়, 36 পৃষ্ঠায় রয়েছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হচ্ছে যে রোগগুলো পানির মাধ্যমে ছড়ায়, অর্থাৎ পানি গ্রহণ করার পর যে রোগগুলি হয় সেটাকে বলবো আমরা হচ্ছে পানিবাহিত রোগ। দেখো, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। একটা প্রশ্ন আসে এখানে, পানিবাহিত রোগ কাকে বলে? এটা সবাই আন্ডারলাইন করবে। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। পানিবাহিত রোগের বিস্তার, বিস্তার মানে হচ্ছে প্রসার, বা কিভাবে পানিবাহিত রোগটা সৃষ্টি হয়, কিভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, বিস্তার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তো চলো দেখো, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। একই পুকুরে থালা বাসন মাজা হচ্ছে, গোসল করানো হচ্ছে, তারপর হচ্ছে গরু গোসল করাচ্ছে, ঠিক আছে, কাপড় ধুচ্ছে, এভাবে। আবার দেখো এখানে সব থেকে বড় কথা, এখানে খাবার পানিও সংগ্রহ করছে। তো এগুলো কিন্তু দূষিত পানির দূষিত পানির কারণ। ঠিক আছে, পানি দূষিত হওয়ার কারণ এবং পানিবাহিত রোগ সৃষ্টি হওয়ার কারণ। তারপরে দেখো পরের পৃষ্ঠায়, দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। এটা একটি চার্ট দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো, মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। পানি কিভাবে দূষিত হয়? মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু, যেমন ব্যাকটেরিয়া। দৈনন্দিন বিভিন্ন কাজে, যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এ সকল রোগ খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। দেখো এখানে একটি ছবি রয়েছে। ছবিতে হেডিংটা হচ্ছে দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার, অর্থাৎ দূষিত পানির মাধ্যমে কিভাবে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে। প্রথমে দেখো, একটি মেয়ে দেখো মলমূত্র ত্যাগ করে পানি বের হচ্ছে। তো এখান থেকে পানি, সেই পানি সে কি করছে? পান করছে। সেই পানি দ্বারা হাত ধুচ্ছে, আবার এই পানি দিয়ে খাদ্য তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ময়লা পানি দিয়ে খাদ্য তৈরি হওয়ার ফলে সে অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিরাপদ পানি পান করতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে হাত ধুতে হবে। তারপরে পৃষ্ঠায় আসো, পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ। পানিবাহিত রোগ কি কি এবং পানিবাহিত রোগের লক্ষণগুলো, যে তোমার যে রোগটা হয়েছে এই লক্ষণগুলো কি। দেখো,
দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। এখন এখানে প্রশ্ন আসে, দূষিত পানি পান করলে কি কি রোগ সৃষ্টি হয়, কিংবা দুইটি বা তিনটি পানিবাহিত রোগের নাম লিখো। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। তাহলে পানিবাহিত রোগের লক্ষণগুলো কি কি এখানে তোমরা পাবে। এটা সবাই আন্ডারলাইন করবে যে পানিবাহিত রোগের লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। এখন তোমার এখানে প্রশ্ন আমরা পাই কি, কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয় সেটির নিয়মটি লিখো। ঠিক আছে, তো খাবার স্যালাইন কিভাবে তৈরি করবে, প্রথমে একটি পানি নিবে, নিরাপদ পানি, সে পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠো চিনি, অথবা চিনি না থাকলে চিনির পরিবর্তে গুড়। চিনি এবং গুড় কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তো এটা দিয়ে তুমি যদি নাড়াও তাহলে তোমার একটি স্যালাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পানিবাহিত রোগ প্রতিরোধ। পানিবাহিত রোগ না হওয়ার জন্য আমরা কি কি করতে পারি। পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা, যেন পানিতে জীবাণু না থাকে সেটা আটকানো। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। নিরাপদ পানি ব্যবহার। পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। ঠিক আছে, তারপর দেখো হাত ধোয়া। খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এখন একটি প্রশ্ন আসে, কিভাবে তুমি হাত ধোয়ার নিয়মটি লিখো। দেখো এখানে যে ছবিটি রয়েছে সেই ছবি থেকে কিন্তু আমরা হাত ধোয়ার নিয়মটি পাই। ঠিক আছে, কিভাবে হাত ধুতে হয় সেই নিয়মটি। তো এটা দেওয়ার নিয়ম দরকার হচ্ছে, কারণ তোমাদের এখন যে পরিস্থিতিটা রয়েছে এই পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাত ধোয়ার পদ্ধতিটা শেখা। সবথেকে বেশি হাত ধুতে হবে। ঠিক আছে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং খুব সেফলি চলাফেরা করবে, খুব সেফ থাকবে। টয়লেট পরিষ্কার রাখা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা সবাই এই রিডিংটা খুব ভালো করে পড়বে এবং এই পৃষ্ঠায় যে তোমার শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, বাম্পার ডানপাশ রয়েছে, এগুলো সবাই খুব ভালো করে পারো আমি জানি। আবারও সবাই খুব ভালো করে রিভিশন করবে। এখন দেখো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে আমি কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়েছি, সবাই একটু খেয়াল করো। কাঠামোবদ্ধ প্রশ্ন, অধ্যায় 5 স্বাস্থ্যবিধি। 1. সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় কি? আমরা কিভাবে সুস্থ থাকতে পারি 4টি বাক্যে লিখো। 2. পানিবাহিত রোগ কাকে বলে? পানিবাহিত রোগের লক্ষণগুলো কি কি? 3. পানি কিভাবে দূষিত হয়? হাত ধোয়ার নিয়ম বর্ণনা করো। 4. 3টি পানিবাহিত রোগের নাম লিখো। কিভাবে তুমি বাড়িতে খাবার স্যালাইন তৈরি করবে নিয়মটি লিখো। ঠিক আছে, এই কাঠামোবদ্ধ প্রশ্নগুলো তোমরা বই রিডিং থেকে পেয়ে যাবে। তো রিডিংটা সবাই খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে পড়াশোনা হচ্ছে এই কাঠামোবদ্ধ প্রশ্নগুলো সবাই তো খুব ভালো করে লিখবে আর অধ্যায় 5 রিভিশন করবে। ঠিক আছে, তোমাদের আজকে পড়াশোনা হচ্ছে অধ্যায় 5 রিভিশন। ঠিক আছে, সবাই অধ্যায় 5 খুব ভালো করে রিভিশন করবে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্কুলে যোগাযোগ করবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো। পরবর্তী ক্লাসে দ্বিতীয় সেমিস্টারের পড়া নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।